আজকের এই ভিডিওটিতে আমরা সেল ফরম্যাটিং, অ্যালাইনমেন্ট আরও বেশ কিছু এক্সাইটিং বিষয় নিয়ে আলোচনা করব। সর্বশেষ 2 নম্বর ক্লাসে আমরা এরকম একটি ফরম্যাটিং তৈরি করা, সিগনেচার লাইন অ্যাড করা এবং আরও দারুণ কিছু জিনিস দেখেছিলাম। তো খেয়াল করুন, আমরা 2 নম্বর ক্লাসে যখন এরকম একটি ফরম্যাটিং তৈরি করেছিলাম, দেখেন এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি এই জিনিসগুলো কিন্তু লোয়ার কেজে লেখা আছে। এখন আমরা দেখব এই যে কেসগুলো আছে অর্থাৎ লোয়ার কেস, এক্সেলে খুব সহজে কিভাবে এই লেখাটাকে আপার কেস, লোয়ার কেস অথবা প্রপার কেজে আনা যায়। যেমন আমি এখানে যদি এটাকে আপার কেজে আনতে চাই, তাহলে আমি যেটা করব, যে জায়গায় নিয়ে এটা দেখতে চাই সেক্ষেত্রে ধরুন আমি এই জায়গাটাতে রাখতে চাই এই লেখাগুলোকে, তাহলে আমি এক্সেলে যখন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় আমাদেরকে যেটা করতে হয়, সকল ফর্মুলা বা ফাংশনের ক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি এই লেখাটাকে আপার কেজে নিব অর্থাৎ বড় হাতে, তাহলে একটা ফর্মুলা আমি এখানে কল করব। আমাদের প্রথম ফর্মুলা আজকে আমরা দেখাচ্ছি। দেখেন এই যে আপার, ইউপি লিখলে আপার চলে আসলো। আমি এভাবে লিখেও দিতে পারি আপার। দেওয়ার পরে ফর্মুলাটা আসার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। দেখেন যখন আমি ব্র্যাকেট দিয়ে দিলাম তখন বলছে টেক্সট ভ্যালু আমাকে দেখিয়ে দাও। তো এই অবস্থায় আমি এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই সেলটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, সেটা এখান থেকে আমি বুঝতে পারছি। এই সেলের রেফারেন্স হচ্ছে C5। C5 কীভাবে দেখেন এই যে নেম বক্সে কিন্তু আছে, এখান থেকে C আর এখান থেকে 5। এখন আমি কি করব, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে ইন্টার দিব। তাহলে দেখেন এই লেখাটা খুব সহজেই বড় হাতে আপার কেজে কনভার্ট হয়ে গেছে। এখন এই কলামটা আমি একটু এভাবে ধরে টেনে দেই। এখন যদি আমি এখান থেকে এই যে হ্যান্ডেল টুল যে আছে, ফিল হ্যান্ডেল দিয়ে যদি টেনে দেই, তাহলে দেখেন এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি যে জিনিসগুলো এখানে আছে খুব সহজে এটা কিন্তু আপার কেজে চলে আসছে। এখন যদি আমি এটাকে আবার লোয়ার কেজে নিতে চাই এই লেখাটাকেই, তাহলে আমি এখানে যাব, দিব হচ্ছে ইকুয়াল সাইন, এখানে দিব এই যে লোয়ার লিখব। ঠিক আছে, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট, এই টেক্সটটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। তাহলে দেখেন এটা লোয়ার কেজে চলে আসলো। এই যে ফর্মুলা বারে কিন্তু এই ফর্মুলাটা দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম ফর্মুলা বার কী কাজে লাগে, অর্থাৎ লোয়ার এই সেলের রেফারেন্স, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখেন এটা লোয়ার কেজে চলে আসলো টান দিলে। এখন যদি আমি প্রপার আর একটা আছে, অর্থাৎ প্রপার কেসটা কি আমরা দেখি, ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে লিখবো হচ্ছে প্রপার। দেখেন এই যে চলে আসছে। এটার উপরে আমি কীভাবে ক্লিকও করতে পারি, করে এই সেলটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার দিলাম। তাহলে দেখেন প্রপার মানে প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে। আমি টেনে দিলাম, তাহলে দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। তাহলে আপার, লোয়ার, প্রপার আসলে কিভাবে কাজ করে এক্সেলে, এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটাই ছিল আমরা প্রথম এক্সেলে কিন্তু এই কোর্সে ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন আপনার ধরুন এই যে কলামগুলো আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি কিভাবে ডিলিট করবেন। এখন এই কলামগুলো 3টা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ডিলিটের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন এগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। তাহলে এইভাবে খুব সহজে আপনি ডিলিটও করতে পারবেন। আবার যদি আপনি ইনসার্ট করতে চান, যেমন এই ডেট, এটার বামে একটা কলাম ইনসার্ট করতে চান, এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে যে ইনসার্টে দিলে দেখেন এখানে একটি কলাম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আবার এটা ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারেন। একইভাবে রো যদি এখানে ইনসার্ট করতে চান, এই যে এইভাবে এখানে ক্লিক করবেন, ঠিক এইভাবে দেখেন মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ইনসার্ট দিলে এই যে একটা রো কিন্তু ইনসার্ট হয়ে গেল। একইভাবে আমি এখান থেকে ডিলিটও করতে পারবো। এখানে আমি ধরুন লিখলাম হচ্ছে মোবাইল নং। ঠিক আছে, লেখার পরে এই বরাবর রেখে দিলাম। এখানে আমি এই মোবাইল নাম্বার এই ঘরগুলো সিলেক্ট করলাম, করে এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম। তো এক্সেলে যেটা হয়, অনেকে মোবাইল নাম্বার লিখতে গিয়ে কিন্তু ঝামেলায় পড়ে। যেমন আমি এখানে লিখলাম 01721, দেখেন বামে কিন্তু 0 থাকছে না। তাহলে এই জিনিসটা আমরা আসলে কিভাবে সমাধান করব। তো যে সেলগুলোতে আপনি মোবাইল নাম্বার লিখবেন ওই সেলগুলো আগে সিলেক্ট করবেন। করার পরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেল ফরম্যাটিং, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে ফরম্যাট সেলে যেতে পারি, অর্থাৎ এই সেলে যে লেখাগুলো আসবে সেগুলো কোন ফরম্যাটে আসবে। এখন এখান থেকে আমি যে টেক্সট সিলেক্ট করে দিব, টেক্সটের উপর যদি ক্লিক করি, করে যদি আমি ওকে দিয়ে দেই, তাহলে দেখেন 0172100 মোবাইল নাম্বার লিখে এখন কিন্তু 0টা থেকে যাচ্ছে, এখন কিন্তু আর চলে যাচ্ছে না। আবার অন্যভাবেও লিখতে পারেন, যে আপনি এখানে
একটা সিঙ্গেল কোটেশন দেন, দিয়ে 01721 এইভাবে লেখেন, তাহলেও কিন্তু এই জিরোটা বামে থেকে যাবে। এখন আপনার যদি মনে হয় যে এটা এই সেল ফরম্যাটিংটা টেক্সট থেকে আমি আবার আগের অবস্থানে রাখবো, তাহলে এগুলো সিলেক্ট করেন, এখান থেকে আপনি যেতে পারবেন। দেখেন এই যে টেক্সট, এখান থেকে আপনি আবার জেনারেল করে দেন। যখনই আপনি জেনারেল করে দিবেন, এখন আবার মোবাইল নাম্বার লিখলে কিন্তু থাকবে না। একটা জিনিস খেয়াল করেছেন, যখন আমি কোনো নিউমেরিক্যাল ভ্যালু লিখছি ওইটা ডানে চলে আসে, আর টেক্সট ভ্যালুগুলো সেলের বামে চলে যায়। যখন আপনি এই সেলটা সিলেক্ট করে দেখেন, এখান থেকে যদি আপনি টেক্সট করে দেন, এখন যদি আপনি কোনো কিছু লেখেন, দেখেন বামে থাকছে, আর নিউমেরিক্যাল ভ্যালুগুলো ডানে চলে আসে। তো আমি এখান থেকে মুছে দিলাম। এখন আপনি যদি কোনো কারণে এই সেলগুলোতে মোবাইল নাম্বার ধরুন আপনি লিখতে চান +88 সহ, বাংলাদেশের কান্ট্রি কোড সহ, তাহলে এইগুলো আপনি সিলেক্ট করেন। করার পরে রাইট বাটন ক্লিক করেন, করার পরে আপনি ফরম্যাট সেলে যান। যাওয়ার পরে দেখেন এখানে আছে কাস্টম ফরম্যাট, ঠিক আছে? এখানে যে জেনারেল লেখা আছে এটা মুছে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে +88 দেন, এরপরে এখানে ডাবল কোটেশনের মধ্যে আপনাকে 0 লিখতে হবে। এরপরে যদি আপনি এখানে হ্যাশ দিয়ে দেন, দেওয়ার পরে আপনি ওকে দিয়ে দেন। এখন খেয়াল করেন, এখানে যদি আপনি কোনো মোবাইল নাম্বার লেখেন, দেখেন +880 দিয়ে শুরু হচ্ছে। বিষয়টা কিন্তু দারুণ। তো আমি কি কাজটা করলাম আপনাদেরকে আবার দেখায়। রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট সেলে যাচ্ছি, কাস্টমে দেখেন +88 দিলাম, ডাবল কোটেশনের মধ্যে 0 দিলাম, কারণ না হলে জিরোটা থাকবে না, আর হ্যাশ মানে পরবর্তী যে লেখাটা হবে। দেখেন এই কাজটা আমি অন্যভাবেও করতে পারি। এই কাস্টম থেকে এটা জেনারেল করি, একটু বোঝাতে সুবিধা হবে। দেখেন এখানে যদি আমি কোনো কিছু লিখি, 0 থাকছে না, কিন্তু এই সেলগুলো আমি সিলেক্ট করি, ফরম্যাট সেলে যাই। যাওয়ার পরে দেখেন এই কাস্টম থেকে আমি যদি এখানে ডাবল কোটেশনের মধ্যে একটা 0 লিখে দেই, খেয়াল করুন, ভ্যালুর জন্য আমি এখানে কি করব, হ্যাশ দিব, দিয়ে ওকে দিয়ে দিব। এখন দেখেন আমি এখানে 0 লিখি বা নাই লিখি, খেয়াল করুন সব কিছুর বামে কিন্তু 0 চলে আসছে। আপনি যদি ধরুন কোনো নিউমেরিক্যাল ভ্যালু লিখতে চান, তার সাথে পিস বা কেজি লেখা থাকবে, সেক্ষেত্রে কি করবেন, ধরুন এই সেলগুলোতে লিখবেন, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যান, যাওয়ার পরে জেনারেলে যান, যাওয়ার পরে এটা এখান থেকে মুছে দেন। প্রথমে আপনি যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু লিখবেন, তাহলে আমি এই যে হ্যাশ দিলাম, দেওয়ার পরে একটা স্পেস দেই, এরপরে আমি ডাবল কোটেশনের মধ্যে লিখি হচ্ছে PKG, আবার ডাবল কোটেশন ক্লোজ করে দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে কোনো কিছু দেই, তাহলে সেই জিনিসটা দেখেন কেজি আকারে অটোমেটিক চলে আসছে। তাহলে যে সেল ফরম্যাটিংয়ের যে বিষয়টা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সেল ফরম্যাটিংয়ে আরও অনেকগুলো জিনিস আছে, যেমন এই যে ডেট, এই ভ্যালুগুলো আপনি সিলেক্ট করেন। এখানে দেখেন ডেট সিলেক্ট হয়েছে। এখান থেকে মোর নাম্বার ফরম্যাটে যান, অর্থাৎ যে জিনিসটা দেখালাম, এই ডেটের ভিতরে বিভিন্ন রকম ডেট ফরম্যাটিং আছে। আপনার যেরকম প্রয়োজন হয়, ধরুন আপনি এইভাবে রাখতে চান, ওকে দেন, তাহলে দেখেন ফরম্যাটিং চেঞ্জ হয়ে যাবে। একইভাবে এই টাকাগুলা, এগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি আবার মোর নাম্বার ফরম্যাটে যান। যাওয়ার পর এখান থেকে কারেন্সি আছে, যদি এই সিম্বল আপনি এখানে নিচের দিকে একটু গেলে দেখবেন যে বাংলাদেশি টাকা আছে, বিভিন্ন দেশের দেখেন এখানে কারেন্সি আছে। হ্যাঁ, এই যে এখানে বাংলাদেশ লেখা আছে, এটা সিলেক্ট করে ওকে দেন, তাহলে এটা টাকার সিম্বল কিন্তু এখানে চলে আসবে। একইভাবে আপনি যদি এই টেক্সট অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে চান, এখানে আরও বিভিন্ন রকম সেল ফরম্যাটিং আছে, যে জিনিসগুলো মেইনলি দরকার হয় ওইটা আপনাদেরকে দেখালাম। এরপরে পরবর্তীতে আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেটা আমরা টাইম টু টাইম দেখে নিব। আরেকটা জিনিস আপনারা অনেকেই প্রশ্ন করে থাকবেন যে এক্সেলে যদি আমি কোনো বড় ভ্যালু লিখি, দেখেন এরকম যদি কোনো ভ্যালু লিখি, এটা সায়েন্টিফিক ফরম্যাট হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, জাস্ট যে সেলগুলোতে আপনি বড় ভ্যালু লিখবেন, এখান থেকে এই যে আপনি টেক্সট ফরম্যাটিং করে নেন। এখন আপনি যত বড় ভ্যালু এখানে লেখেন না কেন এক্সেলে, দেখেন এটা আর চেঞ্জ হচ্ছে না। তাহলে বুঝতে পারছেন আপনারা, NID বা কোনো ডাটা ইনপুট করার জন্য তখন আপনারা এটা টেক্সট ফরম্যাটিং করে নেবেন। আর এখানে যে এররটা দেখাচ্ছে, এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে এই যে আপনি ইগনোর এরর দিয়ে দিবেন, তাহলে আর কোনো কিছু মনে হবে না, এবং এখান থেকে মাঝ বরাবর রেখে দিবেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো। ধরুন এই যে লেখাগুলা, আপনি এই লেখাগুলোর অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চান, তাহলে যে এই লেখাগুলো সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, করার পরে একইভাবে আপনি এই যে ফরম্যাট সেলে যান। যাওয়ার পরে এটার আন্ডারে অ্যালাইনমেন্ট একটা অপশান আছে, এই টেক্সটটা আপনি আসলে কীভাবে দেখেন রাখতে চান, এইভাবে জাস্ট সিলেক্ট করেন, যেভাবে রাখতে চান ওকে দেন, তাহলে দেখেন আপনার টেক্সটগুলো সেভাবে চলে আসবে। আবারও ফরম্যাট সেলে যান, অ্যালাইনমেন্ট ধরুন এইভাবে রাখতে চান, এভাবে আপনি রাখতে পারবেন।
এখান থেকে আপনি মাঝ বরাবর রাখেন, এই বরাবর রাখেন, দেখেন সুন্দর লাগবে। বিভিন্ন ফরম্যাটিংয়ের খাতিরে আপনাদের লেখা এভাবে চেঞ্জ করা লাগতে পারে। এখন খেয়াল করুন, আপনার এই যে ডেটাগুলো, ধরেন এই যে ডেটাগুলো আপনি লিখেছেন, এগুলো যদি কোনো কিছু আপনার এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি কিভাবে করবেন? এখানে আপনি ডাবল ক্লিক করে এই লেখাটা মুছে আবার নতুন করে আপনি লিখতে পারেন, ঠিক আছে? অথবা আরেকটা কাজ করতে পারেন, যে কোনো একটা সেলের উপরে গিয়ে F2 বাটন প্রেস করলে এই এডিট অপশানটি আপনার সামনে কিন্তু চলে আসবে, আপনি খুব সহজে এডিট করতে পারবেন। একইভাবে এখানেও যান, যাওয়ার পর এখানে F2 বাটন প্রেস করেন, তাহলে এডিট অপশানটা চলে আসবে। এছাড়া আমাদের কিন্তু এই যে টেক্সট ফরম্যাটিংয়ের ভিতরে যদি আমরা এই ফরম্যাট সেলের ভিতরে যাই, যাওয়ার পরে এখানে দেখেন এই ফন্টও আপনি এখান থেকে চেঞ্জ করা যায়, বর্ডার দেওয়া যায় আলাদা করে। দেখেন বিভিন্ন রকম বর্ডার কিন্তু এখানে আছে। আপনি এই যে দেখেন এই টাইপের বর্ডার যদি সিলেক্ট করেন, করে কোন কোন পাশে দিবেন, উপরে দিবেন, নিচে দিবেন, লেফটে দিবেন, রাইটে দিবেন, ওকে দিয়ে দেন, তাহলে এই বর্ডার দেখেন এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। এটা খুব বেশি এগুলো অতটা প্রয়োজন হয় না, আপনি ফিল কালার তো চেঞ্জ করতেই পারবেন এবং এই অ্যালাইনমেন্ট থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার পছন্দ অনুযায়ী যে কোনোভাবে আপনার টেক্সটকে রাখতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।